হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি বিজয় কৃষ্ণ গোস্বামীর তিরোধান উপলক্ষে আলোচনা করব। 14ই মে বৃহস্পতিবার তার তিরোধান দিবস। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রভুপাদ শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী 1844 সালে 2রা আগস্ট শিকারপুর নদিয়ার আনন্দকিশোর এবং স্বর্ণোদয়ী দেবীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। পিতা সন্তানের আকাঙ্ক্ষায় তিনি শান্তিপুর থেকে জগন্নাথ পুরী পর্যন্ত দণ্ডবত প্রণাম করতে করতে যান এবং যাত্রাপথে পুরী পৌঁছাতে তার 1.5 বছর লেগে গেছিল। সে এক রাতে স্বপ্ন দেখে যে পুরীর জগন্নাথ মন্দিরে তিনি পৌঁছে গেছেন এবং জগন্নাথ দেব তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তার পুত্র সন্তান হিসেবে জন্মগ্রহণ করবেন। ঘরের সীমানার বাইরে যেরকম সাধুদের জন্ম হয়, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন, যীশুখ্রিস্ট আস্তাবলে জন্মগ্রহণ করেছিলেন, তেমনি গোসাইজি শিকারপুরে এক কলকাশিয়া যে ঝোপ আছে সেই ঝোপের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি অদ্বৈত আচার্যের বংশধর ছিলেন। বিজয়কৃষ্ণ শান্তিপুরে গোবিন্দ গোস্বামীর টোলে প্রাথমিকভাবে তিনি শিক্ষা অর্জন করছিলেন। তিনি কলকাতায় সংস্কৃত কলেজে তো পড়াশোনা করেছেনই, তিনি আবার কলকাতায় মেডিকেল কলেজেও কিছুদিন অধ্যয়ন করেছিলেন। ব্রিটিশ আমলে ভারতের একজন বিশিষ্ট হিন্দু সমাজ সংস্কার এবং ধর্মীয় ব্যক্তিত্ব ছিল তার। বিজয়কৃষ্ণ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাগত শিক্ষক ছিলেন এবং তার সহযোগী হিসেবে অদ্বৈত আচার্যের 13তম প্রজন্মের বংশধর হিসেবে অদ্বৈত পরিবারের অন্তর্গত ছিল। ভারতের ইতিহাসে বিজয়কৃষ্ণ একজন উজ্জ্বল নক্ষত্র ছিল। 1864 সালের মধ্যে গোসাইজি আদি ব্রহ্ম সমাজে আচার্য হয়ে উঠেছিলেন। ব্রহ্ম আন্দোলনে তার নাম ভীষণ ছড়িয়ে পড়েছিল। তিনি তখন আচার্য দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে সমাজে নতুন একটা সদস্যের মধ্যে সংঘর্ষ হয়। তখন ফলস্বরূপ গোসাইজি আদি ব্রহ্ম সমাজের আচার্য পদ ত্যাগ করেন সেই সংঘর্ষের কারণে। তখন তিনি কেশবচন্দ্র সেনের নতুন সমাজে এসে আবার যোগ দেন, যাকে বলা হয় ভারতের ব্রহ্ম সমাজ। তিনি ব্রাহ্ম সমাজের সদস্য হয়ে গোসাইজি নারীদের শিক্ষা, কিভাবে বাল্যবিবাহ রোধ করা যায়, নারীদের উপর ভীষণ জোর দিয়েছিলেন। সেই সময় তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একসাথ হয়ে বাল্যবিবাহের নিষেধাজ্ঞা অর্জনও করেছিলেন। ভারতের মহিলাদের শিক্ষিত করার লক্ষ্য ছিল তার। তিনি উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবোধিনী, তত্ত্ববোধিনী, ধর্মতত্ত্ব প্রভৃতি বাংলা পত্রিকা তিনি লিখতে শুরু করেন। বামাবোধিনী পত্রিকায় আশাবতী ছদ্মনামে তার যে লেখা, তাতে তিনি ভীষণ শ্রদ্ধা পেয়েছিলেন। এই লেখাগুলো পড়ে আশোয়াবাতির উপাখ্যান নামে একটি তিনি গ্রন্থ সংকলিত করেছিলেন। 1874 সালে গোসাইজির প্রচেষ্টায় ব্রহ্ম সমাজের প্রাঙ্গণে তিনি কীর্তন আন্দোলনও উত্থান ঘটে। গোসাইজির এই সময়কালে অসংখ্য ব্রহ্মগানও তিনি রচনা করেছিলেন। সেই সময় গোসাইজি সারা ভারতে ব্রাহ্ম উপাসনাও শুরু করেছিলেন। তিনি বিহার, উত্তরপ্রদেশ, আসাম এবং পাঞ্জাবের মতন জায়গায় ব্রহ্মধর্মের উপদেশ দিতে যেতেন। ব্রহ্মধর্ম প্রচারের কাজে তিনি ভীষণভাবে এখানে ওখানে ভ্রমণ করতে থাকতেন এবং ব্রহ্ম সমাজ হিসেবে তিনি জ্ঞান দিতে লাগতেন। 1863 সালে তিনি ব্রাহ্ম সমাজের আচার্য হলেন। তার উদ্যোগে শান্তিপুর, ময়মনসিংহ, গয়া প্রভৃতি অঞ্চলে ব্রহ্ম মন্দিরও প্রতিষ্ঠিত হয়েছিল। 1874 সাল থেকে 1878 সালের মধ্যে গোসাইজির জীবন ভীষণ কঠিন হয়ে গেছিল। তিনি শুধু তখন ভারতের দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে দিয়ে শুধু হেঁটেছেন, কখনো শুধুমাত্র জলপান করে থেকেছেন। এমন সময় তিনি গয়াতে গিয়ে সাধুদের সংস্পর্শে এসে তার বৈষ্ণবদের প্রতি ভীষণ আকৃষ্ট হতে থাকলেন। ফলে ব্রহ্ম সমাজের মানুষদের সঙ্গে তার মতবিরোধ হতে থাকে। তখন তিনি 1888 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজ ত্যাগ করে বৈষ্ণব সাধনায় মগ্ন হয়ে যান। তিনি যে বৈষ্ণব ধর্ম প্রচার করেন তা নব্য বৈষ্ণব ধর্ম নামে পরিচিত। তিনি ছিলেন
নব্য বৈষ্ণব আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব। নারীর উন্নতি এবং স্ত্রী শিক্ষার পক্ষপাতী হয়ে তিনি সবার সঙ্গে কথা বলতেন। অশ্বিনী কুমার দত্ত, বিপিনচন্দ্র পাল, সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তি এই আন্দোলনের সাথেও যুক্ত হয়েছিল। সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয়ে যায় অচ্যুতানন্দ সরস্বতী। গুরুর সন্ধানে গোসাইজি হিন্দু আধ্যাত্মবাদের বিভিন্ন সম্প্রদায় ও বিদ্যালয়ে যোগদান করতে থাকেন। তিনি বাউল, কাপালিক পবিত্র বৈচিত্র্যের সঙ্গেও যুক্ত ছিলেন। 1882 খ্রিস্টাব্দের 27 অক্টোবর সেই সময় দক্ষিণেশ্বরে তিনি রামকৃষ্ণদেবের সাক্ষাৎ পান। গোসাইজি দেখে শ্রী রামকৃষ্ণদেব মন্তব্য করেন, আত্মা যখন আকাশে উড়ে যায় তখন শরীরকে আর খাঁচা বানিয়ে রাখবে কেন? তিনি ইঙ্গিতটা বুঝতে পেরেছিলেন। গোসাইজির ব্রহ্ম সমাজের একজন পুরোহিতের দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া এবং একজন সন্ন্যাসী যে মুক্ত জীবনযাপন সেটি তিনি গ্রহণ করেছিলেন। সিদ্ধসহ সেই সময় অন্যান্য যে নেতৃত্ব স্থানীয় সাধুদের সাথেও তিনি দেখা করতে যেতেন। নবদ্বীপের চৈতন্য দাস বাবাজি, কালনার সিদ্ধ ভগবান দাস বাবাজি এবং মহাত্মা ত্রৈলঙ্গ স্বামী, এদের সাথেও তিনি দেখা করেছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী নব্য বৈষ্ণব আন্দোলনের প্রধান ছিলেন। তার যে অনুসরণকারীরা ছিলেন তারা হলেন বিপিনচন্দ্র পাল, অশ্বিনী কুমার দত্ত, সতীশচন্দ্র মুখোপাধ্যায় ও মনোরঞ্জন গুহ ঠাকুরতা। এদের মধ্যে অশ্বিনী কুমার দত্ত 19 শতকের শেষ দিকে নব্য বৈষ্ণব বিকাশের গুরুত্বপূর্ণ অবদান তিনি রেখে গেছেন। বিজয়কৃষ্ণের শেষ জীবন কেটেছিল হরিভক্ত বৈষ্ণব হিসাবে। তিনি পুরীতে বিভিন্ন অঞ্চলের অনেক শিষ্য ছিলেন, কলকাতাও তার অনেক শিষ্য ছিলেন। নারী জাতির উন্নতি ও শিক্ষার জন্য তার বিশেষ শ্রদ্ধাশীল ছিলেন তিনি এবং তার উদ্দেশ্য কেশবচন্দ্রর উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে তিনি শিক্ষাগতভাবে কাজও করে গেছেন। যোগ সাধনা বিষয়ে বইতে লেখা আছে যে তিনি 1306 বঙ্গাব্দের 22 জ্যৈষ্ঠ পুরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আবার আসবো নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।